Hello everyone, welcome to my new video according to IPL 2024. আজকে আমরা আরসিবি আর দিল্লি ক্যাপিটালস এই দুটো টিমকে রিভিউ করে নেব। তারা অকশানে কিরকম নিজেদেরকে গুছিয়ে নিয়েছে, নিজেদের স্কোয়াডটাকে, অ্যান্ড তাদের আমরা রিভিউ করে নেব তাদের প্লেইং 11 কি হতে পারে, কিরকম তাদের পজিশন হতে পারে বা কত নম্বরে তারা শেষ করতে পারে, এরকম একটা ব্যাপার। একটু পুরো সিজনটাকে আমরা একটু প্রেডিক্ট করে নিতে চাইবো যে কেমন হতে পারে এই দুটো টিমের। চলো তাহলে আমরা আমাদের নতুন ভিডিও ঢুকে পড়ি। অ্যান্ড এতদিন ভিডিও আসেনি কারণ আমার পরীক্ষা ছিল, অ্যান্ড ইংল্যান্ড আমি সিরিজটাও কভার করতে পারিনি কারণ দেখতে পারিনি পরীক্ষার জন্য। সো আমার নতুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আছি দিল্লির কথায়। প্রথমে দিল্লির স্কোয়াডটাকে দেখে বেশি তো লুজ মনে হচ্ছে না। ওরা এবছর কুমার কুসাকটাকে নিয়েছে 7.2 কোটিতে, জায় রিচার্ডসনকে নিয়েছে 5 কোটিতে, হ্যারি ব্রুককে নিয়েছে 4 কোটিতে। অ্যান্ড এতেই বোঝা যাচ্ছে যে ওরা খুব ভালো বাই করে নিয়েছে অল্প দামে। অ্যান্ড কুমার কুসাকরা অ্যাজ আ উইকেট কিপার ভালো, বাট আই থিঙ্ক অভিষেক পোরেলকে ওরা যেহেতু বাংলার ক্রিকেটার অ্যান্ড সৌরভ গাঙ্গুলি ওদের টিমের ম্যানেজমেন্টে রয়েছে, অ্যাজ আ মেন্টার রয়েছে, ওরা প্রথম কয়েকটা ম্যাচ অভিষেক পোরেলকে নিয়ে দেখে নিতে পারে যে ও কিরকম পারফর্ম করছে। অ্যান্ড এই বছর দিল্লির টিমের একটা মেন জায়গা হচ্ছে ঋষভ পান্ত ফিরে আসছে অ্যাজ আ ক্যাপ্টেন, বাট নট অ্যাজ আ উইকেট কিপার, সেই জন্য অভিষেক পোরেলের একটা জায়গা হয়ে যাচ্ছে। অ্যান্ড ঋষভ পান্ত ফিরে আসছে, অ্যান্ড ওর পারফরমেন্সটা যেহেতু দেখার, কারণ ওয়ার্ল্ড টি20 সামনে রয়েছে, ওয়ার্ল্ড টি20তে ওর জায়গা করে নেওয়ার একটা খুব ভালো চান্স থাকতে। পৃথ্বী শভ আছে ওদের টিমে। এরা আরেকবার দিল্লি ম্যানেজমেন্ট পৃথ্বী শর উপর ভরসা দেখিয়ে ওকে রিটেন করেছে। সো এটা পৃথ্বী শর লাস্ট অপরচুনিটি যেটা ওকে গ্র্যাব করতে হবেই, না হলে পরের বছর মেগা অকশন রয়েছে, ওকে ছেটে ফেলবে দিল্লি ম্যানেজমেন্ট। এটা আমি 100 বার লিখে দিচ্ছি যদি ভালো পারফর্ম করতে না পারে পৃথ্বী শর বছর। অ্যান্ড মাঝখানে যদি প্রথম দিকে ম্যাচগুলো ভালো না খেলে, মাঝখানে ওকে সরিয়ে অন্যান্য প্লেয়ারকে নিয়েও আসতে পারবে, যেমন ইয়াজদুল রয়েছে বা কুমার কুসাকরা রয়েছে, অভিষেক পোরেল রয়েছে, অভিষেক পোরেলকে ওপেনার হিসেবে প্রমোটও করে দিতে পারে। তাছাড়া অনেকেই রয়েছে, ললিত যাদব রয়েছে এদের মতন। অ্যান্ড এছাড়া আমরা যদি দেখি ব্যাটিং লাইন আপটা মোটামুটি স্ট্রংই মনে হচ্ছে, যেহেতু মিচেল মার্টসও রয়েছে, আর ওদিক থেকে ঋষভ পান্ত একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান আসছে, আমার মনে হয় 4 বা 5 খেলবে। সো দিল্লির ব্যাটিংটা অতটা খারাপ লাগছে না, বাট মোটামুটি এইরকমই একটা ব্যাটিং নিয়ে আগের বছর দিল্লি খুবই বাজে খেলেছিল, যেখানে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে রিকি পন্টিং আর সৌরভ গাঙ্গুলিকে নামিয়ে দিলে ওরা বেশি ভালো খেলবে। মোহাম্মদ ক্যাফও ছিল, মোহাম্মদ ক্যাফকেও যদি নামিয়ে দেওয়া যেত তাহলে ওরা বেশি ভালো খেলে দিত এদের থেকে, এরকম একটা মনে হচ্ছিল। অ্যান্ড তাছাড়া এদের টিমে এক্সপিরিয়েন্সও রয়েছে, নতুন প্লেয়ারও রয়েছে বোলিং ইউনিটে, এমন ঈশান্ত শর্মা রয়েছে, মিচেল মার্টস রয়েছে, ঈশান্ত শর্মা রয়েছে, আমাদের ইয়াজদুল, এদের এক্সপিরিয়েন্সও রয়েছে। অ্যান্ড নতুন প্লেয়ারও রয়েছে, যেমন ঈশান্ত শর্মা রয়েছে ইন্ডিয়ান টিমের পুরনো ভেটারান একজন প্লেয়ার। অ্যান্ড যেমন এছাড়া মুকেশ কুমারও রয়েছে, একদম নতুন মুখ ইন্ডিয়া টিমে। তাই মুকেশ কুমার মোটামুটি আই থিঙ্ক ইন্ডিয়া টিমে যখন রেগুলার চান্স পাচ্ছে এখানেও চান্স পাওয়া উচিত। অ্যান্ড খালিদ আহমেদ রয়েছে, যে মোটামুটি কয়েকদিন খেলে তারপর হাওয়া হয়ে গেছিল। অ্যান্ড আনরিক নরকে যদি পুরোপুরি ফিট থাকে তাহলে ও রয়েছে, লুঙ্গিয়াঙ্গিরি রয়েছে, রাবাদাকে ছেড়ে দিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক এটা একটু হার্শ ডিসিশন, বাট যা করেছে বুঝেই করেছে, কারণ এদের আরসিবির মতো মাথা মোটা ম্যানেজমেন্ট নেই। অকশন টেবিলে রিকি পন্টিং সৌরভ গাঙ্গুলি বসেছিল, এটাই হচ্ছে মেন ভরসা ওদের। এই দুজনের নামে পুরো দিল্লি নিজেদের বাজি রেখে দিয়েছে। তুমি ওদেরকে কয়েকটা প্লেয়ার দিয়ে দিয়েছে, বলেছে তোমরা দুজন মিলে খেলাও, আমরা তোমাদের দুজনের উপর সব পয়সা খরচ করে দেবো, প্লেয়ারদেরকে দিতে হবে না, প্লেয়ারদেরকে অল্প অল্প করে দুটো চকলেট একটা বিরিয়ানির প্যাকেট এই করে দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। এই করে এরা টিমটাকে তৈরি করে রেখেছে। এবার দেখা যাক কি করা যায়। আমি একটু প্লেইং 11টা আলোচনা করিনি, যেটা হচ্ছে প্রথমেই ওপেনার রয়েছে পৃথ্বী শর আর ডেভিড ওয়ার্নার। অ্যান্ড এখানে পৃথ্বী শর প্রথম কয়েকটা ম্যাচই চান্স পাবে, বাট না পেলে তখন মিচ মার্স ওকে রিপ্লেস করে নিতে পারে। বাট আমার ফার্স্ট টিমে এখন রাখছি পৃথ্বী শর আর ডেভিড ওয়ার্নার ওপেনার হিসাবে, যেহেতু ভরসা রেখেছে ডিসি ম্যানেজমেন্টের ওপর। 3 নম্বরে মিচেল মার্স, 4 নম্বরে ইয়াজদুল,
5 নম্বরে ঋষভ পান্ত অ্যাজ ব্যাটার, যেটা বলে দিয়েছে, কারণ ওর ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে এখন, এত বড় একটা হেভি ইনজুরি থেকে ব্যাক করছে ঋষভ পান্ত, তাই অ্যাজ আ ক্যাপ্টেন খেলবে বাট নট অ্যাজ আ উইকেট কিপার। সেই জন্য আমি উইকেট কিপার হিসাবে অভিষেক পোড়েলকে 6 নম্বরে রাখছি। অভিষেক পোড়েল আমাদের উইকেট কিপার হিসাবে খেলবে দিল্লি ক্যাপিটালস টিমে। অক্ষর প্যাটেল অ্যান্ড কুলদীপ যাদব তারপরে 7 আর 8 নম্বরে। 7 আর 8 নম্বরে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব একজন ভালো অলরাউন্ডার। অ্যান্ড যেখানে কুলদীপ যাদব রয়েছে সেখানে আমরা কুলদীপ যাদবকে অ্যাজ আ ব্যাটসম্যান আমরা দেখে নিয়েছি ইংল্যান্ড টেস্টে মোটামুটি কী রকম খেলতে পারে, অতটা বল সার্ভাইভ করা চারটিখানি কথা নয়, সেই জন্য। অ্যান্ড তারপর বোলিং লাইন আপের দিকে যদি দেখতে চাই, 2জন স্পিনার হয়ে গেছে, 3জন ফাস্ট বোলার, মুকেশ কুমার, আনরিক নরখিয়া অ্যান্ড লুঙ্গি এঙ্গিডি। অ্যান্ড যদি আমরা এখানটায় লুঙ্গি এঙ্গিডির দিকে দেখতে চাই, লুঙ্গি এঙ্গিডিকে যদি নাও খেলায়, লুঙ্গি এঙ্গিডিকে ছেড়ে যদি এরা একটা ইন্ডিয়ান পেসার নিয়ে আসতে চায়, সেখানে খালিল আহমেদ আসতে পারে, ঈশান্ত শর্মা আসতে পারে, বা ইয়াস ধুলের জায়গায় হ্যারি ব্রুক আসতে পারে। অ্যান্ড এটাও হতে পারে যে প্রথমে লুঙ্গি এঙ্গিডির জায়গায় খালিল আহমেদ খেললো আর ইয়াজদুলের জায়গায় হ্যারি ব্রুক নামলো, অ্যান্ড পরে ওখানে হ্যারি ব্রুক বসে গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ঈশান্ত শর্মা চলে এলো। এর মধ্যে ইয়াজদুল, খালিল আহমেদ আর ঈশান্ত শর্মা, এদের দুজনের মধ্যে যদি কেউ ফার্স্ট টিমে থাকে সে লুঙ্গি এঙ্গিডিকে রিপ্লেস করবে। অ্যান্ড ওপর দিক থেকে তাই একটা ওভারসিজ স্লট বেড়ে যাচ্ছে, সেই জন্য ইয়াজদুল আর হ্যারি ব্রুকের মধ্যে আই থিঙ্ক হ্যারি ব্রুককে এরা একটু বেশি চান্স দেবে, কারণ ও কয়েকদিন আগে পাকিস্তানে খুব ভালো খেলে এসছে। কিন্তু পাকিস্তানে খেলার দিয়ে কী হবে, প্রথম কয়েকটা ম্যাচেই বুঝে যাবে দিল্লি ক্যাপিটালস এরা কী করছে। অ্যান্ড যেহেতু হায়দ্রাবাদ নয় যে অত দামে কিনে নিয়েছে, তাই জন্য অল্প দাম বলে মোটামুটি জাস্টিফাই করে নেবে এরা হ্যারি ব্রুকের সাথে কিরকম ভাবে খেলছে প্রথম কয়েকটা ম্যাচ দেখে। সো ফার্স্ট টিম তো আমি বলে দিলাম, লুঙ্গি এঙ্গিডিকে রেখে, যেটা অ্যানরিক নরকিয়ার লুঙ্গি এঙ্গিডিকে রেখে, যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এরা খালিল আহমেদ বা ঈশান্ত শর্মাকে ইউজ করতে পারে। তো এবার আসা যাক আমাদের আরসিবিকে নিয়ে। আরসিবি প্রথম থেকেই একটা ভালো স্ট্রং ব্যাটিং লাইন আপ নিয়ে ছিলই, যেমন প্রথমেই ছিল বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রাজাত পাটিদার অ্যান্ড ওদিক ক্যামেরন গ্রিন, এদেরকে নিয়ে। কিন্তু এই যে প্রথম 6টাকে যদি আমরা দেখতে যাই, প্রথম 6টা দেখতে গেলে 3খানা ওভারসিজ ওদের স্লট পুরো হয়ে যাচ্ছে। অ্যান্ড ওদের দরকার ছিল মেনলি সব, ওরা ফাস্ট বোলিং অপশান, স্পিন অপশান, অলরাউন্ডারদেরকে ওরা ছেড়ে দিয়েছিল, যেমন হাসারাঙ্গা, জস হেজেলউড, এদেরকে ওরা ছেড়ে দিয়েছিল। সেই জন্য এদের দরকার ছিল একজন মেন টাইম বলার, যে এদেরকে খুব ভালো একটা পাওয়ার প্রোভাইড করতে পারবে, যারা লিড করতে পারবে। আমরা এবার যদি দেখতে চাই যে ওরা কিরকম অকশানে কাজ করেছে, অকশানে যদি আরসিবির যে কোনো একজন ফ্যানকে বসিয়ে দেওয়া হতো, তারাও বেশি ভালো কাজ করতো ওদের অফিসিয়ালসদের থেকে। কারণ কি করেছে বোঝা যাচ্ছে না, কোনো নিচের দিকে কোনো বেসই নেই। এরা আলজারি জোসেফকে নিয়েছে 11.5 কোটি টাকা দিয়ে, যেই জিনিসটা আমার তো মনে হচ্ছে বেসলেস। ইয়াস দয়ালকে নিয়েছে 5 কোটি টাকা দিয়ে, সরি 5 লাখ না, 5 কোটি টাকা দিয়ে। অ্যান্ড লকি ফার্গুসনের দাম যেখানে ওঠেনি, লকি ফার্গুসনকে নিয়েছে 2 কোটি। কিন্তু এখানে যদি তোমরা আলজারি জোসেফকে খেলাও, আলজারি জোসেফকে যেহেতু 11.5 কোটি টাকা দিয়ে নিয়েছো, আলজারি জোসেফকে বসিয়ে রাখবে না, আলজারি জোসেফকে খেলাবে, তাহলে এখানে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আলজারি জোসেফ লকি ফার্গুসনের ওপরে নিজের প্লেস পাচ্ছে। কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখতে চাই বা অন্যান্য জায়গায় দেখতে চাই, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে কম্পেয়ার করি, দুজনের স্ট্যাট কম্পেয়ার করি, ইন্ডিয়ার স্ট্যাট কম্পেয়ার করি, আইপিএল এর স্ট্যাট কম্পেয়ার করতে যাই, সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে প্রত্যেকটা জায়গায় লকি ফার্গুসন আলজারি জোসেফকে মাত দিচ্ছে। তার মানে কি, একজন কোয়ালিটি বলার তোমাদের টিমে রয়েছে, কিন্তু তার সঙ্গে কারা রয়েছে, মোহাম্মদ সিরাজ, অ্যান্ড যে এমনি খনি বোলার, কারণ সে খালি শ্রীলঙ্কা দেখলে 6 উইকেট নেয়, বাকি যে কোনো সময় চিন্নাস্বামীর মাঠে যাচ্ছে তাই মার খেয়ে যেতে পারে। মোহাম্মদ সিরাজের ওপর এই জিনিসটা সকলের ভরসা রয়েছে, একদম চোখ বন্ধ করে প্রত্যেকে ভরসা করে রাখে যে মোহাম্মদ সিরাজ মার খাবে। তার ওপর রয়েছে আমাদের বাংলার আকাশদীপ রয়েছে, টম কারানকে নিয়েছে, ইয়াস দয়ালকে নিয়েছে, যে রিঙ্কু সিং এর কাছে 29 রান মার খেয়েছিল। এই জিনিসটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা প্রত্যেকে চাইবে না নিজেদের বোলিং লাইন আপের সাথে হোক, কারণ
ফ্যাব ডু প্লেসিস, বিরাট কোহলি এরা লিড করবে মেনলি। ক্যাপ্টেন ফ্যাব ডু প্লেসিস বা বিরাট কোহলিও একটা লিডিং অপশন হিসাবে থাকে, লিড করে প্রত্যেকবারই। আমরা দেখেছি যে বিরাট কোহলি লিড করছে টিমটাকে, ইনস্ট্রাকশনস দিচ্ছে। এবং বিরাট কোহলির ক্ষেত্রে এই জায়গাটা একটা প্রচুর প্রবলেম হয়ে যাবে বড় সড়ো, যে এরা কোন প্লেয়ারকে খেলাবে, কোন বলারকে দিয়ে শুরু করাবে, শেষ করাবে, কোন 4জন বা 5জন এদের খেলবে। অ্যান্ড মাঝখানটা একদম স্টেবল না। মায়াঙ্ক ডাগার মোটামুটি আমি যতদূর দেখেছি 5 থেকে 6খানা ম্যাচ আমি ওর দেখেছি টোটাল, মানে তাও দেখিনি, আমি 2-3টে দেখেছি। হার্ডলি খেলেছে ওই 6-7টাই হবে, আমি দেখতে স্ট্যাট ফলো করিনি অতটা ওর, কিন্তু আমি ওই হার্ডলি 2-3টে ম্যাচ দেখেছি। এবং তার উপরেও যদি ওরকম ভাবে মায়াঙ্ক ডাগারকে তোমরা শাহবাজ আহমেদের সাথে ট্রেড করে আনো, যে শাহবাজ আহমেদ মোটামুটি ভালো খেলে দেয়, শাহবাজ আহমেদ একজন ভালো স্পিনার, বাট শাহবাজ আহমেদ একটু অলরাউন্ডার অপশন থাকে, যে ব্যাটিংও করতে পারে, খুব ভালো চালিয়ে দিতে পারে। তো শাহবাজ আহমেদকে ছেড়ে দিয়ে মায়াঙ্ক ডাগারকে নিয়ে এসছো। সো এখানে কোনো রকম বেসলেস, যেখানে ওপরে টপ অর্ডারে 3জন ওভারসিজ প্লেয়ার তোমাদের চলে যাচ্ছে প্রথম 5জনের মধ্যে। অ্যান্ড যেখানে এই টিমটার মধ্যে আমরা যদি ব্যাটিং অর্ডারটা দেখতে চাই প্রথম 5জনকে, এর দেখে মনে হবে যেন ও বাবা এরা তো যে কোনো ম্যাচে 250-300 রান করে দেবে, 300 রানও করতে পারে। বেসলেস কথা বলছি, বাট ভাবা যায়, মানে ভাবতে পারি বেসলেস একটু সাইন্টিফিক ফিকশনের দিকে গিয়ে, যে সব বলে মারছে, ক্রিস গেলের মতন কেউ চলে এসছে, গ্লেন ম্যাক্সওয়েল, সেও মেরে যাচ্ছে 175 রেকর্ড ভেঙে দিল, বা এরকমও হতে পারে। কিন্তু ব্যাপারটা হয়ে যাবে যে সেখানে দাঁড়িয়ে এই টিমটা যে কোনো সময় 200 রান খেয়েও নিতে পারে। অ্যান্ড খেলাটা চিন্নাস্বামীতে, যেখানে এজে লেগেও বল 6 চলে যায়, ঠিকঠাক কানেক্ট না হলেও 6 চলে যায়। অ্যান্ড এই জিনিসটা যে পুরনো একটা ছিল আরসিবির, যে আমরা পুরনো জায়গা থেকে নিয়ে টোটাল খুব বাজে বোলিং একটা লাইন আপ তৈরি করতো, সেখান থেকে নিয়ে আসতো, একজন খালি থাকতো। মোহাম্মদ সিরাজকেও কিন্তু এখনো আর চিন্নাস্বামীর জন্য টি20 ম্যাচের জন্য অতটা বিশ্বস্ত বলা যায় না, বাট লিড সেই মোহাম্মদ সিরাজই করবে। অ্যান্ড যদি আমরা খেলাতে চাই মোহাম্মদ সিরাজ, লকি ফার্গুসানকে, সেখানে লকি ফার্গুসান বাদ গিয়ে আলজারি জোসেফকে খেলাতে হবে। নাহলে আলজারি জোসেফকে 11.5 কোটি টাকা দিয়ে আমরা বসিয়ে রাখার জন্য তো কিনবো না। দেন আরসিবির এটা একটা খুব বড় প্রবলেম হয়ে যাবে, যে কেন এরকম বাজে বিডিং করলো বা কেন হলো ওরাই জানে। কিন্তু বাট এই বছরও ইসালা কাপ নামতে হবে না আমার যা মনে হচ্ছে। প্লে অফসে কোয়ালিফাই করা কোনো রকমই সম্ভব নয়। একদম 100% শিওর আমি যে বাকি টিমগুলো যা রয়েছে, খুব অঘটন না ঘটলে আরসিবি প্লে অফসে কোয়ালিফাই করবে না এই বছর। আর মোটামুটি 10 জনের টিমে ওই 7-8 এইরকম করেই ফিনিশ করবে, আমার মনে হয় 7-8 এরকম। কারণ কোনো একটা টিম তো আরো বাজে খেলবে, যাদেরকে আরসিবি হারিয়ে দেবে। বিরাট কোহলি একটা ম্যাচে খুব ভালো চেস করে দিল দাঁড়িয়ে থেকে, ফ্যাব ডু প্লেসিস খুব মেরে চেস করে দিল 200 রান 250 রান, সেই ম্যাচগুলো তো জিতবে। ওইগুলোর জন্যই কোথাও একটা আরসিবি 7 বা 8-এ শেষ করবে, 10-এ শেষ করবে না। এবার একটু দেখে নিই আরসিবির প্লেইং 11 কিরকম হতে পারে, একটা প্রেডিকশন যেটা অ্যাভারেজ পুরো আইপিএল ধরে ফলো করতে পারে। একটা তো স্ট্রাকচার নিয়ে প্রত্যেকটা টিম চলে, সেটাই হতে পারে। প্রথমে তো বিরাট কোহলি আর ফ্যাব ডু প্লেসিস ওপেন করবে, 3-এ রাজাত পাটিদার, 4-এ গ্লেন ম্যাক্সওয়েল, 5-এ থাকবে ক্যামেরন গ্রিন, 6-এ থাকবে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক, 7-এ চলে আসছে আমাদের প্রথম স্পিনিং অলরাউন্ডার মায়াঙ্ক ডাগার, আরেকজন স্পিনার হিসাবে থাকছে কারণ শর্মা। তারপরে 7-8 চলে যাওয়ার পর 8 নম্বরে তো কারণ শর্মা হয়ে গেল, 9 নম্বরে একজন ওভারসিজ ব্যাটসম্যান, যেটা আলজারি জোসেফ হতে পারে বা লকি ফার্গুসন হতে পারে। অ্যান্ড তারপরে আমাদের 2জন পেসার হিসাবে আমরা রাখবো মোহাম্মদ সিরাজ অ্যান্ড আকাশদীপকে। অ্যান্ড ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা পরে ঢোকাতে পারবো রাজাত পাটিদারকে রিপ্লেস করে বিজয় কুমার বিশাখকে, যেটা খুবই একটা কার্যকরী মনে হচ্ছে। অ্যান্ড এইটুকু দেখলে মনে হচ্ছে যে তাও একটা স্ট্রং স্কোয়াড বলবো না, একটা কম্পিটিটিভ স্কোয়াড আরসিবি রেডি করেছে এই আইপিএল এর জন্য, 2024 আইপিএল এর জন্য। তো তোমরা তোমাদের থট কমেন্টে বলো, কোথায় তোমাদের কি মনে হয় আমি ভুল বলেছি, বা আমার সাথে তোমাদের ভাবনার কোথায় কন্ট্রাস্ট হচ্ছে সেটাও বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সো আজকে আমাদের দিল্লি আর আরসিবির ভিডিওটা শেষ হলো। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি কালকেও আবার ভিডিও নিয়ে আসবো এমআই আর এসআরএইচকে নিয়ে। অ্যান্ড পুরো আইপিএল সিজনটা কভার করার চেষ্টা করব যতদূর সম্ভব। অ্যান্ড এভাবেই পাশে থেকো, শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ, বাই।